এর ব্যত্যয় দেখিনি মেলবোর্নে অথবা সিডনিতে, অল ওভার অস্ট্রেলিয়াতে। এরাও খুবই দেশের জন্য কাঙাল, দেশের ভালোবাসা, দেশের কথা, দেশের মানুষের সংস্পর্শ, দেশের কালচার সব কিছুই তারা চায়। অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের দিক থেকে কোনো জটিলতা নাই, তারা খুবই ফ্রেন্ডলি, তারা চায় যে কালচার এক্সচেঞ্জ হোক। হুমায়ুন স্যার আমাকে স্নেহ করতেন, তার সাথে আমার দীর্ঘ কাজের অভিজ্ঞতা আছে, এটা আমার জন্য ভীষণ সৌভাগ্যের। আমি আমার জীবদ্দশায় আমার সন্তান, আমার সন্তানের সন্তানদের কাছেও এই স্মৃতিচারণ করব। হ্যালো দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর তারেক। অন্যভাবে আজকের এই শোটা আপনাদের সাথে এক্সপ্লোর করছি। আমি এখন রয়েছি অস্ট্রেলিয়ার মেলবোর্নের ওয়েদার আজকে কড়কড়া রোদ। আমরা একটা মার্কেট প্লেস থেকে ফিরে এলাম, একটা গাড়িতে রয়েছে আমার ফ্রেন্ড, এখানকার হিরো মডেল সালমান ড্রাইভ করছে। আর যাকে নিয়ে কিছুটা সময় আড্ডা দেবো সে হচ্ছে নানাদের মাজদুর মিজান। হ্যালো, আসসালামু আলাইকুম। মিজান, আমি একটু জানতে চাই যে পৃথিবীর অনেক দেশে তো ঘোরা হয়েছে, তো ডিফারেন্সটা কি অস্ট্রেলিয়া? আমার পৃথিবীর খুব দেশ ঘোরা হয়নি, অল্প কিছু দেশ। তার মধ্যে আমার কাছে যদি আমাকে ওপেন অফার করা হয় তাহলে আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো। কেন অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো এর বিস্তারিত বলতে গেলে অনেক সময়, শুধু ছোট্ট করে এটুকু বলি যে ইটস এ ভেরি কাম অ্যান্ড কোয়াইট অ্যান্ড খুবই নির্ঝঞ্ঝাট জীবনযাপন আমার কাছে মনে হয়। আর এরা খুব হাঙ্গামা পছন্দ করেন না। আমি ব্যক্তিগতভাবে খুব একটা হাঙ্গামা পছন্দ করি না। একটু কম মানুষ, অনেক বড় জায়গা, ওয়েদারটা অনেক বেশি আমাদের কাছাকাছি, বাংলাদেশের কাছাকাছি। রাইট হ্যান্ড ড্রাইভ, এটা একটা ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম মাল্টিকালচার আছে এখানে, সেটা আমেরিকাতেও আছে, কিন্তু আমেরিকা একটু ফাস্ট, একটু রাশ, একটু ক্রাউড। ওই কম্পেয়ারে আমি খুব বেশি আমেরিকা স্পেশালিস্ট না, অনেক বেশি ঘুরেছি ব্যাপারটা সেরকমও নয়, কিন্তু যেটুকু পড়াশোনা করে, সিনেমা দেখে বিভিন্নভাবে জেনেছি আর যেটুকু ঘুরেছি, এই সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে কম্পেয়ার টু আমেরিকা অর কানাডা, লিভিং মেলবোর্ন, সিডনি, ওভারঅল অস্ট্রেলিয়া ভালো। দীর্ঘজীবন একটা অভিনয়ের সাথে কাটানো হয়েছে, এখনও কাটাচ্ছেন, তো সেই ক্ষেত্রে বাঙালি কমিউনিটি এখানকার কতটুকু কালচার মাইন্ডেড, যতটুকু মেশা হলো মাজেদ মিজান, কি মনে হয় আপনার কাছে? তারা খুবই তৃষ্ণার্ত, এটা আমার কাছে ভালো লাগে। আমরা যারা দেশে বসবাস করি, দেশের জন্য আমাদের যতটা প্রেম, তার সাথে অনেক বেশি দেশের বাইরে যারা থাকে তারা। আমি এর ব্যত্যয় দেখিনি মেলবোর্নে অথবা সিডনিতে, অল ওভার অস্ট্রেলিয়াতে। এরাও খুবই দেশের জন্য কাঙাল, দেশের ভালোবাসা, দেশের কথা, দেশের মানুষের সংস্পর্শ, দেশের কালচার সব কিছুই তারা চায়। অ্যাট দ্য সেম টাইম তারা মিস করে সবসময় সব ধরনের, চাইলেই বাংলাদেশের একটা সিনেমা দেখতে পারে না, চাইলেই বাংলাদেশের একটা স্টেজ শো, একটা থিয়েটার দেখতে পারে না, চাইলেই বাংলাদেশের একটা লাইভ গানের অনুষ্ঠান দেখতে পারে না। বিভিন্ন সময়ে তারা অ্যারেঞ্জ করে, তারপরে তারা দেখে। এটা দেখে বোঝা যায় তারা খুবই কাঙাল, তারা খুব ব্যস্ত জীবনযাপন করে সুখে থাকার জন্য। অ্যাট দ্য সেম টাইম তারা বাংলাদেশকে ভীষণ মিস করে, এটা আমার মনে হয়েছে। অস্ট্রেলিয়াতে অনেকগুলো নাটক, সিনেমার শুটিং হয়েছে এবং সেই শুটিংয়ের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। সেটা শাকিব খান বলি, শাকিব খানের একটা বড় ধরনের কেস মামলা ধরনের খবরও আমরা শুনি, তেমনি বিচ্ছিন্নভাবে অঞ্জন নাইচের 5টি পর্বের শুটিং হয়ে গেল। সেই প্লেস অনুযায়ী অস্ট্রেলিয়া কতটুকু কমফোর্ট, কি মনে হয়? অন্য যে কোনো দেশের তুলনায় অস্ট্রেলিয়া অনেক বেশি কমফোর্ট। আমার অস্ট্রেলিয়াতে এটা থার্ড টাইম। আচ্ছা, আমি থার্ড টাইম শুটিং করতে এসেছি। অ্যাট দ্য সেম টাইম আমার ফ্যামিলি সহ আসছি। আমার ফ্যামিলি নিয়ে আমি এখন ভ্যাকেশন কাটাচ্ছি, আবার শুটিং আছে, শুটিং শেষ করে আমার ফ্যামিলি নিয়ে দেশে ফিরে যাব। আমার প্রথমবার তো আমি খুবই এক্সাইটমেন্টে ছিলাম। সিডনিতে শ্যুট করেছি, তখন মেলবোর্নে আসিনি। আমি সেকেন্ড টাইম মেলবোর্নেও করেছি, সিডনিতেও করেছি, এবার মেলবোর্নে শুটিং করব এবং সিডনিতেও করব। সো আমার কাছে আমেরিকায় শুটিং করা অথবা কানাডাতে শুটিং করা, কানাডাতে আমি শুটিং করেছি, অথবা আমাদের পাশের দেশ ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিডল ইস্টে শ্যুট করা, অন্য যেই সব জায়গায় যেখানে আমি শুটিং করেছি অ্যাব্রোডলি, তার মধ্যে আমার
মালয়েশিয়া চাইতে মালয়েশিয়া মোটামুটি বেটার ছিল, কিন্তু অস্ট্রেলিয়া ফার বেটার যে কোনো দেশের চাইতে শুটিংয়ের জন্য। খুবই ফ্রেন্ডলি, এখানে যারা বাঙালি কমিউনিটি আছে তারা খুব হেল্পফুল। এখানে শুটিংয়ের জন্য এই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের দিক থেকে কোনো জটিলতা নাই, তারা খুবই ফ্রেন্ডলি। তারা চায় যে কালচার এক্সচেঞ্জ হোক, সেটা অস্ট্রেলিয়ান কালচার, বাংলাদেশি কালচার, বাঙালি কালচার, ওরা তো ইন্ডিয়ান জোন ধরে, এশিয়ান কালচার। সো এটা খুবই আরামের, আনন্দের। আমরা এখন একটা ভাইরাল প্রবণতায় খুব অস্থির হয়ে আছি এবং বিভিন্ন রকম ওপেন প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে আপনাদের মতো খুব সিনিয়র যা অনেকদিন ধরে কাজ করছেন তারা ওটিটিতে দেখা যাচ্ছে না। এটা কি এক ধরনের আত্মীকরণ, সিন্ডিকেশন বলি, নেপোটিজম বলি, এ ধরনের কোনো বিষয় ঘটছে কিনা? আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমি একটা এক্সাম্পল বলি। আমার বেড়ে ওঠা আমার জন্মগ্রামে আমার নেটিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তারা আমাকে প্রায়ই বলে যে আমার ছেলেটা এখানে একটা ইন্টারভিউ দিবে, তুমি একটু বলে দিও, তুমি একটু হেল্প করো। আমার মেয়েটা অমুক জায়গায় এটা করছে, তোমার ওখানে কোনো লোকজন আছে কিনা চেনা জানা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানো একটি অভ্যাস। এই অভ্যাস থেকে আমরা আসলে বেরোতে পারি না। আমার কাছে কি বলি মনে হয়, সব সময় সব জায়গায় যদি 20 জনের ইন্টারভিউ করে 20 জনকে সিলেক্ট করা হয় 100 জনের মধ্যে থেকে, সেখানে অন্তত 10 থেকে 15 জনকে প্রপারলি মেধা অনুযায়ী সিলেক্ট করা হয়। তাহলে আমার যে আত্মীয় আমাকে ফোন করে বলছে যে তোমার বোনকে বা তোমার ভাইকে দেখো, অথবা তোমার ভাতিজা অথবা ভাতিজিকে দেখো, তারা কেন ভাবছে না যে তার সন্তানটি প্রথম 10 জনের মধ্যে থাকবে? তারা প্রথমেই কেন ভেবে নিচ্ছে যে ওই যে একটু বলে দিও, একটু পরিচয় আছে কিনা? এই টেন্ডেন্সিটা খুব মুশকিল। আমাদের ভাইরালের যুগ, আমাদের সিন্ডিকেশনের যুগ, যেখানে আপনি প্রসঙ্গটা এনেছেন, আমি প্রথম আত্মসমালোচনা জায়গায় আসি। আমার কাছে মনে হয় যে আমার মেধা নাই বলে, আমি প্রপারলি অ্যাক্টিং করতে পারি না বলে, আমার যোগ্যতা নাই বলে এখন যারা ভালো কাজ করছে, সেটা ওটিটি প্ল্যাটফর্ম হোক, টেলিভিশন হোক, ফিল্ম হোক, সেখানে তারা আমাকে কাস্টিং করছে না। ইটস মাই ফেলিওর, আমার ফেলিওর। আমি যদি ভালো অভিনয় করতাম, আমি যদি তার কাছে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে পারতাম, তাহলে নিশ্চয়ই সে আমাকে নিত। কিন্তু বলা হয় যে যেহেতু কাস্টিং ডিরেক্টর 52 বছরে বাংলাদেশে গড়ে ওঠেনি, সেই কারণে পরিচিতদের ভেতরেই আপনাকে যারা চেনে তারাই আপনাকে কাস্ট করে। সেটার পার্সেন্টেজ ওই যে 10% অথবা 15% অথবা 20% অথবা ধরে নিলাম 50%। ওকে, কিন্তু বাকি 50% কিন্তু মেধার জন্য, আমার যোগ্যতার জন্য, আমার ভালো কাজের জন্য অডিয়েন্স আমাকে দেখতে চায় বলে আমাকে নিয়ে যদি ওভাবে বলি যে বিক্রি করা যায়, অথবা আমি এভাবে যদি বলি ডিরেক্টর আমাকে নিয়ে হ্যাপি, প্লিজড, আমি ওই রোলটা তার মতো করে করতে পেরেছি, দ্যাটস ওয়াই সে আমাকে নেবে। আমি ওই জায়গায় থাকতে চাই, ওই বাকিটুকু যেতে চাই না। থ্যাংক ইউ ফর দ্য অনেস্ট অ্যান্সার। আপনার যে কোনো আড্ডায় হুমায়ুন আহমেদ প্রসঙ্গ আসবেই। আমি আবারও একটু হুমায়ুন আহমেদকে টেনে বলি। হুমায়ুন আহমেদ আপনার ভীষণ অভিভাবক তুল্য একজন মানুষ ছিলেন এবং আপনি তার সাথে আউটডোর শুটিংও করেছেন। নেপালে শ্যুট করেছেন আমার জানা মতে, এবং অনেক জায়গায় আপনি ঘুরেছেন ফিরেছেন। অ্যাজ এ মেন্টর হিসাবে হুমায়ুন আহমেদ কেমন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুমায়ুন আহমেদের পরে আপনার একটা অভিনয় ক্যারিয়ারে ক্রাইসিস মোমেন্ট যায়, সেটা কিভাবে রিকভার করলেন? ওকে, ফার্স্ট থিং হচ্ছে যে হুমায়ুন স্যারের সাথে কাজ করা। হুমায়ুন স্যার আমাকে স্নেহ করতেন। এত বড় একজন মানুষ, অ্যাট দ্য সেম টাইম খুব সিম্পল মানুষ হুমায়ুন স্যার। ওকে, হুমায়ুন স্যার আমাকে স্নেহ করতেন, তার সাথে আমার দীর্ঘ কাজের অভিজ্ঞতা আছে। এটা আমার জন্য ভীষণ সৌভাগ্যের। আমি আমার জীবদ্দশায় আমার সন্তানের সন্তানদের কাছেও এই স্মৃতিচারণ করব। আর হুমায়ুন স্যার আমার জীবনের সাথে ভীষণভাবে জড়িত, বিকজ আমার প্রথম সন্তানের নাম হুমায়ুন স্যার রেখেছেন, আমার দ্বিতীয় সন্তানের নাম শাওনাপা রেখেছেন। আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই মানুষ দুজনের কাছে। ওকে, এবার আসি মেন্টর। স্যার হচ্ছেন, আমি নিজে, এটা আমার মতামত পার্সোনাল, জি, স্যারের মধ্যে এক ধরনের স্পিরিচুয়াল পাওয়ার ছিলেন। উনি মোহিত করতে পারতেন, সম্মোহন যোগ্যতা ওনার ছিল। হুমায়ুন স্যারের সাথে একটা সার্টেন টাইম কোনো ব্যক্তি কথা বললে তার প্রেমে পড়বেন, সেটা তার মেধার প্রেমে, তার কাজের প্রেমে, তার যোগ্যতার প্রেমে, কোনো না কোনোভাবে তার প্রেমে পড়বেন। দিস ইজ হুমায়ুন স্যার। হুমায়ুন স্যার যখন ডিরেকশন করতেন, ডিরেক্টর যখন, তখন যতটা না ট্যালেন্টেড, যতটা মজার, তার সাথে ব্যক্তি হুমায়ুন স্যার আরো ট্যালেন্টেড, আরো মজার। উনি সার্বক্ষণিক চাইতেন ওনার চারপাশের মানুষদেরকে এন্টারটেইন করার জন্য, আনন্দ দেবার জন্য, অ্যাট দ্য সেম টাইম বুদ্ধিমত্তার আনন্দ। আমি তার একটা এক্সাম্পল বলি। আমরা 9 নম্বর বিপদ সংকেতের শুটিং যখন করি, তখন স্যার বলেছিলেন প্রত্যেকটা আর্টিস্ট শুটিং স্পটে থাকবেন এবং যাদের শুটিং চলবে
তারা শুটিং করবে, শুটিং এর বাইরে যারা থাকবে তাদের জন্য এই 75 ইঞ্চি একটা টেলিভিশন দিয়েছে এবং মানে ভিডিও ভিসিআর তখন মানে ডিভিডিতে সিনেমা দেখা যায়, ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত সিনেমাগুলি সে কালেক্ট করে দিয়েছে যে এইগুলি তারা দেখবে, তারা রিচ হবে। আচ্ছা, আপনি ভাবতে পারেন, এন্টারটেইন করছে অ্যাট দ্য সেম টাইম মেধার উন্নয়ন করছে। অবশ্যই এত বড় বটবৃক্ষ যখন সরে যায় বা হারাতে হয় তখন আপনার একটা বড় ক্রাইসিস মোমেন্ট আসবে, সেটা স্বাভাবিক। এবং বলা হচ্ছিল যে এইটা আসলে রিকভার করাটা মুশকিল। শুধু আপনি না, আপনার পাশের অনেকেরই, যারা হুমায়ুন আহমেদ গং ছিলেন, খুব পজিটিভ অর্থে বলছি, আপনার রিকভার পয়েন্ট বা আপনার আসলে স্ট্রাগল মনে হয়েছিল কিনা? দেখুন, একটা সার্টেন স্ট্রাগল হয়েছে এবং যারা হুমায়ুন স্যারের দর্শক, যারা আমাকে ভালোবাসেন, আমার দর্শক যারা, তারা প্রচুর প্রশ্ন করেছেন আমাকে, প্রচুর প্রশ্ন মুখোমুখি হয়েছি যে আপনাকে এখন দেখতে পাই না, হুমায়ুন স্যারের নাটকগুলিতে আপনাকে অনেক ভালো লেগেছে, আপনি এখন কাজ কম করছেন কেন? এখন দেখুন, হুমায়ুন স্যার তো একজনই, হুমায়ুন স্যারের অনুপস্থিতি কোনোভাবেই রিকভার করা সম্ভব নয়, এটা পৃথিবীতে কখনো। তার সাথে অনেক ভালো একজন হয়তো আসবেন অদূর ভবিষ্যতে, হয়তো আসবেন না, কিন্তু প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। সো হুমায়ুন স্যার একজনই। হুমায়ুন স্যারের এই অনুপস্থিতি আমাদেরকে একটু ধাক্কা দেবে, যারা হুমায়ুন স্যারের সাথে আমরা নিয়মিত কাজ করতাম। খুব স্বাভাবিক, প্রশ্নও করবেন দর্শকরা, এটাও স্বাভাবিক। তাকে আমার সদুত্তর ছিল, আমরা কাজ করার চেষ্টা করছি বিভিন্নভাবে, বিভিন্ন জনে। আমি তো মূলত অভিনেতা, আমি প্রফেশনালি অভিনেতা, সো আমার সবার সাথেই কাজ করতে হয়। হ্যাঁ, যার সাথে টাই আপটা ভালো হয় তার সঙ্গে কাজের পুনরাবৃত্তি ঘটে, একটার পর একটা করতেই থাকে। হুমায়ুন স্যারের বেলায় ব্যাপারটা ওরকম ছিল, আমি স্যারকে বুঝতাম, স্যার আমাকে বুঝতেন, স্যার আমাকে স্নেহ করতেন, স্যার যেভাবে ভেবেছেন তার মতো করে চরিত্রায়ন করতে পারতাম বলে স্যার আমাকে একের পর এক কাজে নিয়েছেন। এটা যে কারো বেলায়, যে কোনো ডিরেক্টরের বেলায় তাই হবে। এখন কাজ করছি, এই মুহূর্তে আমার কাজের স্যার চলে গেলেন, ঠিক সে সময়ে আমাদের ইন্ডাস্ট্রিতে রেভলিউশন হলেন স্ক্রিনিংয়ের। সেই স্ক্রিনিংয়ের রেভলিউশনটা কীরকম? আমাদের অনেকগুলি উইং ওপেন হয়ে গেল আমাদের নাটক সিনেমা দেখার, সেটা ইউটিউব হলো, ওটিটি প্ল্যাটফর্ম হলো, টেলিভিশন তো আছেই। এগুলো হওয়ার কারণে একটা হজবরল অবস্থা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে। অ্যাট দ্য সেম কাভার করা বা রিকাভার করা একটু ডিফিকাল্ট হয়েছে, তো সেখানে চেষ্টা করেছি। এরও মধ্যে আমরা যে টাইপের গল্প হুমায়ুন স্যার করতেন অথবা অন্যান্য ডিরেক্টর করতেন আমাদের সময়ের, ওই এথিক্স ভ্যালুজ আলা, আমাদের বাঙালিপনা, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের লাইফস্টাইল, ওই এথিক্স আলা স্টোরিগুলি আর আমরা পাই না।